মায়া বিষণ্ণ মনে বসে আছে বারান্দায়, দৃষ্টি তার বাড়ির মূল ফটকের দিকে। চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত গাড়িটি ভেতরে প্রবেশ করবে। সন্ধ্যাবেলাতেও মায়ার মেজাজটা ছিল বেশ ফুরফুরে, বিশেষ করে বিকেলের সেই ঘুমটার জন্য। অনেক দিন পর এতটা শান্তিতে ঘুমিয়েছিল ও। তবে ঘুম থেকে উঠেই আর দেখা মেলেনি সেই গম্ভীর সাহেবের। এতে মন কিছুটা খারাপ হলেও নিজেই আবার নিজের মনকে বুঝিয়েছে মানুষটা সত্যিই ব্যস্ত। ওর জন্যই তো সব কাজ ফেলে ছুটে এসেছিল, কেন জানি এই ভান্নাতেই মনটা আবার খুশি হয়ে উঠেছিল। আর এখন এই বিষণ্ণতার কারণ, রাত প্রায় 11টা বাজতে চলল, আরমান এখনও বাড়ি ফিরেনি। মানুষটা কথা দিয়েছিল আজ রাতে ওকে সবকিছু জানাবে, ওর জীবনের সমস্ত সত্য। আজও জানবে নিজের সম্পর্কে সবকিছু। অথচ মানুষটা এখনও ফিরল না। আপু খেয়ে নেবে আসো, অনেক রাত হয়েছে। স্বামীরার ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলোমেলো মায়া। গম্ভীর সাহেব, না মানে উনি, মানে তোমার বড় ভাইয়া এখনও আসেনি? সামিরা, না এখনও আসেনি। অনেক রাত হয়েছে, তুমি খেয়ে নাও, মেডিসিন আছে তোমার। স্বামীরার গলাটা কেমন যেন বিষণ্ণ শোনাল। বারান্দাটা অন্ধকারে ঢাকা, তাই স্পষ্ট করে স্বামীরার মুখটা দেখা যাচ্ছে না। মায়া বারান্দা থেকে রুমে ঢুকল, স্বামীরাও পেছনে পেছনে এলো। রুবি সোফার পাশে রাখাটি টেবিলে খাবার সাজাচ্ছে। ওর আচরণেও আজ একরকম নির্লিপ্ততা মায়ার চোখে পড়ল। মায়া মৃদু গলায় জিজ্ঞাসা করল, কিছু কি হয়েছে? তোমারা আজ এমন চুপচাপ কেন? আর সামিরা, তুমি কি কান্না করেছ? তোমার চোখগুলো কেমন জানি লাল হয়ে আছে। সামিরা, ওহ কিছু না আপু, তুমি এসো খেয়ে নাও। মায়া, কেন উনি আজ আসবেন না? কোথায় গেছেন উনি? সামিরা, ভাইয়া অফিসের কাজে একটু ব্যস্ত আছে, হয়তো অনেক রাত হবে ফিরতে। মায়া মন খারাপ করে বলল, আমার খিদে নেই, খাবো না। সামিরা অসহায় গলায় বলল, একদিন কি ভাইয়া না খাইয়ে দিলে নিজে হাতে খাওয়া যায় না? ভাইয়া কখন আসবে তার ঠিক নেই, আদেও জানি না আজ রাতে ফিরবে কিনা। মায়া মাথা নিচু করে বলল, অভ্যাস হয়ে গেছে, চাইলেও ছাড়তে পারি না। এরপর মুখ তুলে চিন্তিত গলায় প্রশ্ন করল, উনি ঠিক আছেন তো? তোমাদের মুখটাও কেমন যেন শুকনো লাগছে। সবকিছু ঠিক আছে তো? সামিরা, কেন মনে হলো উনি ঠিক নেই? মায়া বিচলিত হয়ে বলল, মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। ভালো লাগছে না কিছু, শুধু মনে হচ্ছে উনি ঠিক নেই। প্লিজ রুবি, তুমি তো অন্তত কিছু বলো, সবকিছু ঠিক আছে তো? রুবি অসহায় চোখে তাকালো মায়ার দিকে, মুখে কিছু বলল না। সামিরা মনে মনে বলল, ঠিক নেই ভাবি মনি, কিছুই ঠিক নেই। আমার ভাইয়াটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভেঙে পড়ছে ওর ভিতরটা। কবে সব ঠিক হবে? কবে আমার ভাইয়াটা সত্যিকারের সুখের মুখ দেখবে? সামিরা রুবিকে উদ্দেশ্য করে বলল, রুবি আপু, মায়া আপুকে খাইয়ে দিও, আমি রুমে গেলাম। সামিরা কথাটা বলেই বেরিয়ে গেল রুম থেকে। মায়া অসহায় হয়ে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। রুবি, প্লিজ ম্যাম খেয়ে নিন, আজ অন্তত জেদ করবেন না। মায়া, তুমি আগে বলো উনি কোথায়? ঠিক আছে তো, কেন ফিরবেন না আজ রাতে? রুবি, হ্যাঁ ঠিক আছে। আর স্যার একটু কাজে আটকে গেছে, আমাকে কল করেছিলেন যেন আপনাকে সময় মতো খাইয়ে দিই। এখন আপনি না খেলে স্যার আমার উপরে রাগ দেখাবে। মায়ার প্রচণ্ড অভিমান হলো আরমানের উপর। কি এমন কাজ যে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না? উনি তো কথা দিয়েছিলেন আজ সবকিছু জানাবে ওকে। কিন্তু উনি তো বাড়িই আসছে না, সত্যিই কি কাজে আটকে গেছে নাকি অন্য কিছু? মায়া মনে একরাশ অভিমান নিয়ে খেতে বসল, কিন্তু অল্প একটু খেয়েই আর খেতে পারল না। কেন জানি চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। এটাই এখন ওর সাথে হয়, নিজের আবেগ অনুভূতিগুলো ধরে রাখতে পারে না। রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, আবার একবার কাঁদতে শুরু করলে থামতেই চায় না। আরমান প্রতিদিন রাত 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি ফিরে আসে। এই 2 মাসে এটাই ওর নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ এখনও পর্যন্ত সে ফিরে না আসায় বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। ফোন করেও যোগাযোগ করা যায় না, ওর ফোন বন্ধ। অফিসে ফোন করে জানা যায়, প্রতিদিনের মতো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে আরমান। আবির অনেক আগেই বাড়ি ফিরে এসেছিল, কিন্তু আবারও বেরিয়ে পড়ে ওকে খুঁজতে। কিছুক্ষণ আগে আবির ফোন করে জানায়, আরমানকে পাওয়া গেছে, একটা বারে। প্রচণ্ড ড্রিঙ্ক করেছে, পাগলের মতো আচরণ করছে আরমান। সে বাড়ি ফিরতে চাইছে না, বলছে বাড়ি ফিরলেই মায়ার প্রশ্নের মুখোমুখি হতে হবে।
আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। ডাক্তাররা স্পষ্টভাবে বারণ করেছে, এই মুহূর্তে মায়ার ব্রেনে কোনো চাপ দেওয়া যাবে না। কিন্তু মায়া তো মানতেই চাইছে না, বরং দিনকে দিন আরও বেশি ডেসপারেট হয়ে উঠছে। আর যেই আরমান কখনো প্রয়োজন ছাড়া ড্রিঙ্কস করে না, সেই আরমান আজ গভীর রাতে মাতাল অবস্থায় ধরা পড়ল একবারে। অথচ এই মানুষটাই সবসময় গম্ভীর, কারো সামনে আবেগ অনুভূতি প্রকাশ করেনি কখনো, সেই আরমান আজ ভেঙে পড়েছে। হ্যাঁ, কিছু পার্টি বা মিটিংয়ে ক্লায়েন্টদের জোড়াজুড়িতে ভদ্রতার খাতিরে সামান্য সিপ নিয়েছে, তবে সেগুলো কখনোই মাত্রা ছাড়ায়নি। কিন্তু আজকের এই ভাঙা আরমান যেন একেবারে অচেনা। নিজের ভার নিজেই আর বইতে পারছে না। হৃদয়ের ভেতরে একটা ভার জমেছে, কেউ দেখে না, কেউ বোঝেও না। ওর মায়াবতী, যার জন্য কত বছর নির্ঘুম রাত কাটিয়েছ, পাগলের মতো খুঁজে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। আজ সে ওর খুব কাছে, অথচ সবচেয়ে দূরে। মায়া ওর কাছে থেকেও যেন শত সহস্র মাইল দূরে দাঁড়িয়ে আছে। আর এখন মায়াকে সামলানো যেন প্রতিদিনের যুদ্ধ। রাত তখন অনেকটা গভীর। মায়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, চোখে এক ফোঁটাও ঘুম নেই। হঠাৎ শোনা গেল গাড়ির হর্নের আওয়াজ। মায়া ধরফর করে উঠে বসল বিছানায়। আরমান এলো কি? প্রশ্ন জাগল মায়ার মনে দাঁড়িয়ে। হ্যাঁ, উনি ছাড়া আর কে আসবেন? মায়া এক ছুটে নিচে গেল, ততক্ষণে বাড়ির বেলটা বাজতে শুরু করেছে। মায়া দরজাটা খুলতেই অবাক হয়ে গেল দাঁড়িয়ে। আরমান দাঁড়িয়ে আছে দরজার সামনে, দেওয়াল ধরে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। দুপুরে গায়ে যেই ব্লেজারটা ছিল সেটা এখন আর নেই, মাথার চুলগুলো এলোমেলো, পরনের শার্টটাও কুঁচকে আছে। এতটা বিধ্বস্ত অবস্থায় আরমানকে কখনো দেখেনি মায়া। শরীর থেকে ভেসে আসছে অ্যালকোহলের ঝাঝালো গন্ধ। মায়ার ভিতরটা সেই গন্ধে গলিয়ে উঠল, সাথে সাথে নাকে মুখে হাত চাপা দিল ও। মায়া, এই অবস্থা কেন আপনার? আপনি ড্রিঙ্ক করেছেন? আরমান নিভু নিভু চোখে চাইল মায়ার দিকে। জড়িয়ে যাওয়া আওয়াজে বলল, আমার এই অবস্থা তো তোমার জন্য। করেছি ড্রিঙ্কস। তাতে তো তোমার কি? কথাগুলো বলতে বলতেই টলমল পায়ে এগিয়ে এলোমেলো আরমান। নিজের পায়ের সাথে নিজেরই পা লেগে সামনের দিকে পড়তে নিল, কিন্তু মায়া তাড়াতাড়ি ওকে ধরে ফেলল। পুরো শরীরের ভর ছেড়ে দিল আরমান মায়ার উপর। এত বলিষ্ঠ বান পুরুষের ভর কি আর ওর মতো মেয়ে নিতে পারে? মায়া কিছুটা হেলে পড়লেও কোনো রকমে সামলে নিল নিজেকে এবং আরমানকে। মায়া, আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে? কি করেছি আমি? আরমান, তুমি একটুও বোঝো না আমায়। খালি কষ্ট দাও। মায়ার অভিমানী মনে আরও কিছুটা অভিমান জমা হল। অভিমান মিশ্রিত গলায় প্রশ্ন করল, কি কষ্ট দিয়েছি আমি আপনাকে? আরমান, দিয়েছ তো। নিজেকে আশ্রিতা বলে ছোট। জানো এই কথাটা আমার হৃদয় কতটা আঘাত করেছে? মায়া ছলছল চোখে কান্না ভেজা গলায় জিজ্ঞাসা করল, কেন কষ্ট হয় আপনার? নিজেকে আশ্রিতা বললে কেন আপনার হৃদয় আঘাত লাগে? আশ্রিতা না হলে এই বাড়িতে আমার পরিচয় কি? আরমান এই অবস্থাতেও নিজেকে মায়ার থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা ঝাঁঝ মিশ্রিত গলায় বলল, না, আশ্রিতা নও তুমি এই বাড়ির। নিজের বলা কথাটা শেষ করল না আরমান, মাঝপথেই থামিয়ে দিল। মায়া অসহায় গলায় বলল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন, আমি এই বাড়ির কি? আরমান মাথা নিচু করে নিল। শোনা গেল মিসেস সাবিনা বেগমের গলার আওয়াজ। মায়া, আম্মু, আরমানকে ওর রুমে দিয়ে এসো। দেখছ তো ওর অবস্থাটা, এখনও ও নিজের হুঁশে নেই। আরমান, আমি যেতে পারবো মম। কথাটা বলেই আরমান এগিয়ে যেতে শুরু করল, কিন্তু আবারও পড়ে যেতে নিল ও। সাথে সাথে মায়া ছুটে গিয়ে আঁকড়ে ধরল আরমানকে। চোখে চোখ পড়তেই সময় থমকে গেল। আরমানের দৃষ্টিতে ছিল মায়াবতীর জন্য ছুটে চলা সীমাহীন প্রেম, আর মায়ার চোখে সেই প্রেমেরই বিপরীত প্রতিচ্ছবি, শূন্যতা, নীরবতা আর হারিয়ে যাওয়ার ক্লান্তি। মায়া নিজের চোখ সরিয়ে নিয়ে আরমানকে এগিয়ে নিয়ে যেতে শুরু করল। মিসেস সাবিনা বেগম নিজের চোখের পানি মুছলেন শাড়ির আঁচলের কোনা দিয়ে। কখনো কল্পনাতেও ভাবেনি নিজের ছেলেকে এমন অবস্থায় দেখতে হবে কোনোদিন। মিসেস সাবিনা বেগম রুবিকে উদ্দেশ্য করে বললেন, রুবি, আবির তো আরমানের সাথেই ছিল, ও কোথায়? রুবি, আমার আসার আগেই ভাবিমণি দরজা খুলেছে, হয়তো উনি আগেই নিজের রুমে চলে গেছেন। সাবিনা বেগম, আচ্ছা, দরজাটা লাগিয়ে দাও তাহলে। রুবি মাথা নাড়িয়ে সায় জানাল।
মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন নিজের রুমের উদ্দেশ্যে। রুবি দরজাটা লাগাতেই যাবে এমন সময় ওর পায়ের কাছে কেউ একজন হুমড়ি খেয়ে পড়ল। ভয়ে চমকে উঠে লাফিয়ে পিছিয়ে গেল ও। পুরো ড্রয়িং রুমের উজ্জ্বল লাইটগুলো বন্ধ করে মৃদু আলো ঝালানো আছে। নিচে উপুর হয়ে পড়ে থাকা ব্যক্তিটিকে কিছুটা চেনা চেনা লাগল ওর। তাই ভয়ে ভয়ে ব্যক্তিটির সামনে বসল, কাঁধ ধরে উপুর হওয়া থেকে ঘুরাল। হ্যাঁ, ওর মন যা ধরেছিল ঠিক তাই। আবির নিচে চিত হয়ে শুয়ে দাঁত কেলিয়ে হাসছে। আবির, আমাকে না নিয়েই দরজা লাগিয়ে দিচ্ছ রুবি ডার্লিং। রুবি নিজের কপালে চাপড় মেরে বলল, এই আপনি না স্যারকে আনতে গিয়েছিলেন? এখন নিজেই মদ গিলে বসে আছেন? আবির দাঁত বের করে হেসে বলল, মদ খাইনি নি তো দাড়ি। একটু হুইস্কি খেয়েছি। এই একটুখানি। রুবি কটমট করে তাকালো আবিরের দিকে। রাগী গলায় বলল, এই মদ আর হুইস্কি কি আলাদা? আবির নাটকীয় ভঙ্গিতে বলল, আলাদা তো। তুমি জানো না রুবি ডার্লিং? রুবি, না জানি না, আর জানতেও চাই না। আর কে ডার্লিং আপনার? কে ডার্লিং? একদম আমাকে ডার্লিং ডার্লিং করবেন না। উঠুন তো এখান থেকে, আমি দরজা লাগাবো। আবির হঠাৎ করেই ধরফর করে উঠে বাবু হয়ে বসল ফ্লোরেই। তুমিই তো আমার ডার্লিং। এই চলো না বিয়ে করি ফেলি। আর ভালো লাগছে না একা একা থাকতে। রুবি মুখ বেঁকিয়ে উঠে দাঁড়ালো, বয়েই গেছে আমার আপনাকে বিয়ে করতে। আমি কোনো মাতালকে বিয়ে করব না। আবির হামাগুড়ি দিয়ে সোফার কাছে গিয়ে ওখানে বসে সোফায় হাত দিয়ে বলল, আর কোনো দিন মদ খাবো না। এই সোফার দিব্যি করে বলছি। রুবি বিড়বিড় করে বলল, শুরু হয়েছে মাতালের মাতলামো। মদ না খেয়েই তো মাতলামো করে, আর এখন গলা অবধি গিলে আছে। রুবি বাড়ির দরজাটা লাগিয়ে দিল। তারপর আবিরের কাছে গিয়ে বলল, চলুন রুমে চলুন। অনেক রাত হয়েছে, ঘুম পেয়েছে আমার। আপনাকে রুমে দিয়ে এসে ঘুমাবো আমি। আবির হাত বাড়িয়ে দিল রুবির দিকে, তুলো আমায়। রুবি আবিরের হাত ধরে টেনে তোলার চেষ্টা করল দাড়ি, কিন্তু পারল না, বরং আবির এক টান দিতেই ওগিয়ে আবিরের উপর পড়ল। রুবি বিরক্ত হয়ে বলল, আরে কি করছেনটা কি? উফো ছাড়ুন আমায়। আবির বাচ্চামো গলায় বলল, না ছাড়ব। একটুও ভালোবাসো না তুমি আমায়? সব সময় দূরে দূরে থাকো। রুবি কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ছাড়ুন। এইভাবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আবির নাছোড়বান্দার মতো করে বলে উঠল, হয়ে যাক কেলেঙ্কারি, তাহলে সবাই আমাদের বিয়ে দিয়ে দেবে। রুবি বিড়বিড় করে বলল, যাতে মাতাল তালে ঠিক। এদিকে আরমানের রুমে মায়া অনেক কষ্টে আরমানকে ওর রুমে নিয়ে আসলো। এত ভারী মানুষটার ভর নিজের উপর নিয়ে এতদূর সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে হাঁপিয়ে উঠল ও। তার উপর আরমানের মুখ থেকে ভেসে আসা মদের উটকো গন্ধে ভিতরটা গুলিয়ে উঠছে মায়ার। বেডের কাছে নিয়ে এসেই আরমানকে ছেড়ে দিল মায়া। আরমান ধপাস করে বেডের উপর পড়ে গেল। ততক্ষণে মায়া ছুট লাগিয়েছে ওয়াশরুমের দিকে। মায়া ওয়াশরুমে গিয়েই বেসিনের কাছে দাঁড়াতেই হরহর করে ভেতরের সবকিছু বাইরে বের করে দিল। পেটের ভিতরটা মুচড়ে উঠল ওর, ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। ততক্ষণে আরমান টলতে টলতে উঠে এসেছে মায়ার কাছে। মায়ার পিঠে মাথায় হাত বুলাচ্ছে, আর বলছে, এই মায়াবতী, তুমিও ড্রিঙ্কস করেছ নাকি আমার মতো? জানো আমারও এইসব সহ্য হয় না। বাড়ি আসার সময় আমিও বমি করেছি। মায়ার প্রচণ্ড রাগ লাগলো আরমানের কথা শুনে। নিজে এইসব ছাইপাশ গিলে এখন ওকে জিজ্ঞাসা করছে ও ড্রিঙ্কস করেছে কিনা। ওর জন্যই এমন অবস্থা হলো মায়ার, সেটা কি এই লোক বুঝছে না? হঠাৎই মায়ার শরীরটা প্রচণ্ড খারাপ করতে শুরু করল। নিজের শরীরের ভর নিজেই ধরে রাখতে পারছে না এমন অবস্থা। আরমান বুঝল কি? হয়তো বুঝল, আর তার জন্যই মায়াকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিজের কোলে তুলে নিল। সাথে সাথে আরমানের পা দুটো টলে উঠল। মায়া যেন আতকে উঠল, আরে কি করছেন? আপনি নিজেও পড়বেন, সাথে আমাকেও ফেলাবেন? নামান বলছি। আরে নামান আমাকে। না। মায়ার কোনো কথা আরমানের কানে গেল বলে মনে হল না। ও কোনো রকমে মায়াকে কোলে নিয়েই টলতে টলতে রুমে আসল। বেডের কাছে এসে মায়াকে নিয়েই আরমান ধপাস করে নিজের শরীর টাইলিয়ে দিল বিছানায়। আরমান মায়াকে আষ্টেপৃষ্ঠে ধরেছিল, তাই মায়াও আরমানের শরীরের উপরেই পড়ল। নিভু নিভু চোখে আরমান তাকিয়ে আছে মায়ার দিকে। আরমান জড়িয়ে যাওয়া আওয়াজে বলল,
তুমি আমার বুকে আছো। এতদিন ধরে খালি বুকটা আজ তো তোমার স্পর্শে পূর্ণ হল। ভেতরটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে। শুধু এতটুকু কাছাকাছি থাকো। আমি আর কিছু চাই না। তুমি থাকলে আমার বুকটা আর শূন্য লাগে না। আরমানের জড়িয়ে যাওয়া আওয়াজে বলা কথা মায়ার হৃদয় স্পর্শ করল যেন। কি হলো কে জানে, শারীরিক দুর্বলতার জন্য আর উঠতে মন চাইল না ওর, নাকি নিজে থেকেই আর উঠতে চাইল না ও। একটা ঘোরের মধ্যে থেকে মাথা রাখল আরমানের বুকে। আরমান আরও শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে। মাথার চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়াল আরমান। এতদিন ধরে ছটফট করতে থাকা দুটো রক্তাক্ত হৃদয় শীতল বাড়িধারা নেমে এলো যেন। সকালে সূর্যের মৃদু আলো চোখে এসে পড়তেই ঘুমটা হালকা হয়ে এলো আরমানের। বুকের উপর ভারী কিছু একটা অনুভব হল। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আরমান। আর তাকাতেই ওর জীবনের সবচাইতে সুন্দর দৃশ্যটা দেখতে পেল ও। মায়া ওর বুকে গুটিসুটি মেরে একেবারে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। মনে মনে এই দৃশ্য কতবার যে কল্পনা করেছে তার হিসাব নেই। আর এখন সেটা বাস্তবে দেখে ওর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা প্রাপ্তির হাসি। তারপরই হঠাৎই ওর মুখে চিন্তার ছাপ দেখা গেল। ওর স্পষ্ট মনে আছে কালো ড্রাঙ্ক ছিল। ও কি মায়ার রুমে এসে নেশার ঘোরে মায়াকে জোর করে? চারিপাশ তাকালো আরমান। না, এটা তো ওরই রুম। তাহলে মায়া কি নিজে থেকে ওর রুমে এসেছিল, নাকি ও জোর করে মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? মাথায় অনেকটা জোর দিতেই আবছা আবছা মনে পড়ল ওর। না, মায়ার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ও। মন চাইছে সময়টা এখানেই থেমে যাক। মেয়েটার ঘুম ভাঙলেই তো আবার দূরে চলে যাবে ওর থেকে। আবার শূন্য করে দেবে ওর বুকটা। কেন মায়া, কেন এমনটা হলো আমাদের সঙ্গে? এত সহজে ভুলে গেলে তুমি আমায়? তোমার গম্ভীর সাহেবকে ভুলে গেলে এতটাই সহজে? কতটা পর করে ফেলেছ আমায়। চাইলেও আর তোমার কাছে আসতে পারি না, ছুতেও পারি না। বারবার জিজ্ঞেস করো আমি তোমার কে? কি সম্পর্ক আমাদের? সত্যিই কি এগুলো জানা খুব জরুরি? মুখে উচ্চারণ করাই কি একমাত্র প্রমাণ? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? একটু বোঝার চেষ্টা করো না কেন সেই অনুভূতিগুলো। বুকটা পুড়ে যাচ্ছে ভেতর থেকে। একটু একটু কি আপন করে নিতে পারো না আমায়? মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অসহায় গলায় কথাগুলো বলল আরমান। এরপর কি যেন ভেবে মায়াকে খুব সাবধানে নিজের বুক সরিয়ে পাশে শুইয়ে দিল ও। তারপর উঠে গেল বিছানা থেকে। আরমান উঠে যেতেই পিটপিট করে চোখ মেলে তাকালো মায়া। ঘুমটা ওর অনেক আগেই ভেঙে গেছে। তবে কেন জানি আরমানের হাত ছাড়িয়ে ওর বুক থেকে উঠতে মন চাইল না। ভীষণ শান্তি অনুভব করছিল আরমানের বুকে এইভাবে থাকতে। তারপর হঠাৎই বুঝতে পারে আরমানের ঘুম ভাঙছে। সাথে সাথে প্রচণ্ড লজ্জা ঘিরে ধরে ওকে। লজ্জায় আর্ষ্ট হয়ে চুপটি করে পড়ে থাকে আরমানের বুকে। আর এরপর আরমানের বলা কথাগুলো সবই শুনেছে ও। সবটা। আরমানের এমন অসহায় গলায় বলা কথাগুলো শুনে মায়ার ভিতরটা কেমন যেন করে উঠল। কেন এত কষ্ট পাচ্ছে মানুষটা? ও ভুলে গেছে সবকিছু, কিন্তু কেন আর কিভাবে? আরমানের সাথে কিসের সম্পর্ক ওর? আরমানের বলা প্রত্যেকটা কথা মায়ার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। দুই হাতে মাথার দুই পাশ চেপে ধরল মায়া। মাথার ভিতরটা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। এক গুচ্ছ প্রশ্ন মায়ার মাথার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আরমানি দিতে পারবে দাঁড়ি। হ্যাঁ, আরমানি দিতে পারবে ওর এই প্রশ্নগুলোর উত্তর দাঁড়ি। মায়া বিছানায় উঠে বসল। তাকালো ওয়াশরুমের দরজার দিকে। দরজা তো বাইরে থেকে লক করা, তাহলে আরমান কোথায় গেল? আরমান বিছানা থেকে উঠতেই মায়া ভেবেছিল আরমান ওয়াশরুমেই যাবে, কিন্তু কই ওয়াশরুমে তো নেই। মায়া ভাবল আরমান হয়তো কোনো কারণে নিচে গেছে, তাই মায়া নিজের চোখের পানি মুছে নিজেকে পরিপাটি করে নিয়ে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। মায়া নিচে গিয়ে কাউকেই দেখতে পেল না। পুরো ড্রয়িং রুম ফাঁকা। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তাই মায়া রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দুইজন শেফ রান্না করছে, রুবিও আছে। রুবি মায়াকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এলো ওর দিকে। ম্যাম, এত তাড়াতাড়ি উঠে পড়েছেন আজ? কিছু লাগবে? মায়া, না, আমার কিছু লাগবে না। তোমার স্যারকে দেখেছ? কোথায় গেলেন উনি? রুবি, স্যার তো এই মাত্র বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আমাকে উনার ব্রেকফাস্টও রেডি করতে মানা করে গেল। মায়া চিন্তিত গলায় বলল, কোথায় গেলেন উনি? কাল রাতের পোশাকটাও তো পাল্টায়নি। রুবি, অমন এলোমেলো অবস্থাতেই বেরিয়ে গেলেন উনি। মায়া চিন্তিত হল আরমানের জন্য।
সাথে মায়ার নিজের উপরেই প্রচণ্ড রাগ লাগল। ও আগে কেন আটকালো না আরমানকে? আচ্ছা, আরমান কি ওর প্রশ্নের উত্তর দেওয়ার ভয়েই আবারও পালিয়েছে? কেন বলতে চাইছে না কিছু ওকে? মানুষটা তো নিজেও কষ্ট পাচ্ছে আর ওকেও কষ্ট দিচ্ছে। ওর মনে বলে আরমানের সাথে ওর নিবিড় কোনো সম্পর্ক রয়েছে। একটা গভীর টান অনুভব করে ও ওই মানুষটার প্রতি। আর এই বাড়িটা ভীষণ চেনা চেনা লাগে ওর। বাড়ির মানুষগুলোকেও প্রচণ্ড আপন লাগে। কিন্তু কি সম্পর্ক ওদের সাথে ওর? কেন ওকে কেউ কিছু বলতে চাই না? উদাস মনে কেটে গেল মায়ার সারাটা দিন। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে, তবুও আরমানের দেখা নেই। আজও চাতক পাখির মতো অপেক্ষায় প্রহর গুনছে মায়া, আরমান ফিরে আসবে সেই আশায়। ওর হৃদয়ে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ পাওয়া যাবে, এই প্রত্যাশায়। আজ মায়া সবার সাথে নিচে গিয়ে ডাইনিংয়ে খেয়েছে। আজ আরমান লাঞ্চেও বাড়ি আসেনি। মায়া বুঝতে পারছে, আরমান হয়তো ওর প্রশ্নগুলোর উত্তর দেওয়া থেকে বাঁচতে এইভাবে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন? হঠাৎই মায়া কি মনে করে রুম থেকে বেরিয়ে গেল মায়া। এরপর সোজা আরমানের রুমে। আরমানের রুমে গিয়ে চারিদিকে নজর বুলাল। বেডের পাশে ছোট টেবিলটার উপর একটা ল্যাপটপ রাখা দাঁড়ি। কি মনে করে ও ধীর পায়ে এগিয়ে গেল ওই দিকেই। টেবিলের ড্রয়ার খুলল, উল্টপালট করে কি যেন খুঁজে চলেছে ও, কিন্তু ওর কাজে লাগার মতো কিছুই পেল না। এরপর প্রথম ড্রয়ারটা বন্ধ করে খুলল মাঝের ড্রয়ারটা। মাঝের ড্রয়ার খুলেই দেখতে পেল ওখানে একটা হালকা গোলাপি রঙের একটা খাম রাখা। আর কিছুই নেই ওখানে এই খাম ব্যতীত। কি মনে করে ওটাকেই হাতে তুলে নিল মায়া। খামটার এক কোণে একটা কালো রঙের গোলাপ লাগানো। অদ্ভুত রকমের সৌন্দর্য খেলা করছে যেন ওই খামটার মধ্যে। একটা অদৃশ্য টান অনুভব করল মায়া ওটার প্রতি, আর ওই অদৃশ্য টানেই একটা ঘোরের মধ্যে থেকে খামটা খুব যত্ন সহকারে খুলল। ভিতর থেকে বেরিয়ে এলো একটা কালো রঙের ভাঁজ করা কাগজ। কাগজটা কোনো সাধারণ কাগজের মতো দেখতে নয়, অনেকটা আলাদা। কাগজটা বের করতেই একটা খুব সুন্দর ও ঘ্রাণ মায়ার নাকে এসে বাড়ি খেল দাঁড়ি। বুক ভরে নিঃশ্বাস নিল ও। ওই কাগজটা থেকেই ভেসে আসছে ওই সুন্দর ঘ্রাণটা। আচ্ছা, কোনো কাগজেও কি এত সুন্দর ঘ্রাণ থাকে? নাকি এটাতে কোনো পারফিউম লাগানো হয়েছে? বুঝতে পারল না মায়া দাঁড়ি। তাই কাগজটা নিয়ে নাকের কাছে নিয়ে এসে শ্বাস টানল, বুঝল এটাতে আলগা কোনো পারফিউম ব্যবহার করা হয়নি, বরং এই কাজটার ঘ্রাণটাই এমন দাঁড়ি। একটা ঘোরের মধ্যে থেকে ধীরে কাগজটার ভাঁজ খুলল মায়া। আর খুলতেই আরও কিছুটা মুগ্ধতা গ্রাস করল ওকে দাঁড়ি। কালো কাগজটার উপর সোনালি রঙের চিকচিক করা কালি দিয়ে কিছু লেখা আছে। কেমন যেন অদ্ভুত লাগল মায়ার কাছে। কালো রঙের কাগজের উপর লেখা বেশ কিছু লাইন, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা চিঠি। কিন্তু এমন কালো রঙের কাগজে লেখা কোনো চিঠি এই প্রথমবার দেখল মায়া। প্রথমেই ওর যেটা চোখে পড়ল, প্রিয় মায়াবতী, বিড়বিড় করে উচ্চারণ করল ও দাঁড়ি। লেখাটা পড়তেই ওর বুকটা কেঁপে উঠল। কি? এই প্রশ্নের উত্তর হয়তো হ্যাঁ। পুরো লেখাটা পড়ার আগ্রহ ধরে রাখতে পারল না, তাই পড়তে শুরু করল মায়া। প্রিয় মায়াবতী, তুমি হয়তো এখন জানো না আমি কে। হয়তো তোমার চোখে আমি শুধুই এক অপরিচিত ছায়া, যার পাশে দাঁড়ালেই তোমার বুক ধুকপুক করে ওঠে, হয়তো ভয়, হয়তো অকারণ আতঙ্কে। কিন্তু আমি তো তোমারই গল্পের ছায়া, তোমার রাত জাগা নিঃশ্বাসের অপেক্ষা, অচেনা আলোয় জেগে থাকা এক অভিমানী স্বপ্ন, যার শুরু ছিলে তুমি, শেষটাও কেবল তোমারই আশ্রয়। তোমার দোলনচাপার মতো হাসি আর শিউলির মতো বিষাদ মুখ, সবটাই আমি দেখেছি, ভালোবেসেছি। তোমাকে দেখার মধ্যে যে শান্তি আমি পাই, সেটা কখনোই তোমাকে বোঝাতে পারব না। হাজারটা অশান্তির মাঝেও তুমি আমার একমাত্র মানসিক শান্তির কারণ। সেই পিচ্ছি মায়াবতী, যাকে খুঁজতে গিয়ে জীবনের অর্ধেকটা পার হয়ে গেল, অথচ সে আমার সামনেই ছিল, আমার হালাল সঙ্গিনী হয়ে দাঁড়ি। কিন্তু আমার খুব কাছাকাছি থাকার সত্ত্বেও চিনে নিতে পারিনি আমার হৃদয় আমার পিচ্ছি মায়াবতীকে। যখন বুঝলাম, তুমিই সেই হারানো মায়াবতী, স্মৃতির পাতায় গেঁথে থাকা একটা পবিত্র ছায়া, তখন মনে হয়েছিল, হয়তো এবার তোমায় ফিরিয়ে নিতে পারব নিজের কাছে। তখন তুমি আমার থেকে দূরে সরে গেলে, অনেকটা দূরে। এতটাই দূরে যে চোখের সামনে দেখেও ছুঁতে পারছি না। এও এক অভিশপ্ত প্রাপ্তি। এখন তোমার মনে আমি নেই, তবুও আমার মনে, প্রতিটি ঘুমে, শুধু তুমিই আছো, এক অনন্ত অপেক্ষা হয়ে। তুমি আমাকে ভুলে গেছ, কোনো অভিযোগ নেই, তবুও মনটা তো আর পাথর নয়। তাই প্রতিদিন ভাঙে, আবার গুছিয়ে তোলে আশার ধুলো জমে থাকা সেই স্মৃতিগুলো। তাই ভেবে নিয়েছি, পুরনো সব ব্যথা, ভুল বোঝাবুঝি,
অপূর্ণতা সব পেছনে ফেলে এবার আবার শুরু করব একটা নতুন অধ্যায়, যেখানে কষ্টের নয়, শুধুই ভালোবাসার ছাপ থাকবে। এইবারের শুরুটা হবে নূতনভাবে, যেখানে থাকবে না কোনো নিষ্ঠুরতা, থাকবে না কোনো তাচ্ছিল্য। আমার ভালোবাসা এবার আর ক্ষত নয়, মলম হবে। আমার ভালোবাসা এখন আর কাটা নয়, বরং নরম ছোঁয়া। এবারের ভালোবাসা আর শাসন নয়, শুধু নীরব সঙ্গী হওয়া। আগের ভালোবাসা ছিল দাবির, এবার শুধু দেবার। যে হাত একদিন ছুঁয়েও ব্যথা দিয়েছিল, সেই হাত এবার শুধু আশ্রয় হবে। ভরসার, নির্ভরতার, নিঃশব্দ স্নেহের অঙ্গীকার। যে চোখ অবহেলা করেছিল তোমার কান্না, সেই চোখ এবার তোমার প্রতিটি অভিমান পড়ে ফেলবে, তোমার ঠোঁট না কাঁপলেও। আমার নিষ্ঠুর ভালোবাসা এবার হবে আমার যত্নময় ভালোবাসা। ইতি তোমার অপ্রিয় গম্ভীর সাহেব। মায়া নিজের মুখের ভাষা হারিয়ে ফেলল চিঠিতে থাকা লাইনগুলো পড়ে। প্রতিটা লাইনে যেন ফুটে উঠেছে মনের গহীনে থাকা গভীর আবেগ, নিঃশর্ত ভালোবাসা আর কিছুটা আক্ষেপ, কিছু দীর্ঘশ্বাস, আর কোনো কিছু পেয়েও হারিয়ে ফেলার হাহাকার। আচ্ছা, এই চিঠিটা কি সত্যিই ওকে উদ্দেশ্য করেই লেখা? প্রশ্নটা হঠাৎই ভেসে উঠল মায়ার মনে। শেষ লাইনের ইতি তোমার অপ্রিয় গম্ভীর সাহেব, এই সম্বোধনটা যেন অচেনা কিছু নয়। এটা তো ওই ডাকে, গম্ভীর সাহেব, এই ডাকটাই তো ওর মনেই এসেছিল প্রথম দিন থেকে। কারণ আরমানকে ও যখনই নিজের সামনে দেখেছে, তখনই দেখেছে গম্ভীর, নির্লিপ্ততা এক মুখ। যেন কথার চেয়ে নির্বতাই তার প্রধান ভাষা। তাই নিজের অজান্তেই এই ডাকটাই মনের কোণে গেঁথে গিয়েছিল। তবু প্রশ্নটা থেকেই যায়, চিঠিটা কি সত্যিই ওর জন্যেই লেখা? চিঠির কিছু লাইন স্পষ্ট, স্পর্শকাতর, ওর হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু কিছু শব্দ, কিছু বাক্য, একেবারেই দুর্বোধ্য। হালাল সঙ্গিনী, না চিনতে পারা, অভিশপ্ত প্রাপ্তি, এই শব্দগুলোর মানে কি? ওর সঙ্গে এই লোকটার সম্পর্কটাই বাকি? কেন এত কষ্টে ভেঙে পড়ছে আরমান? এত যন্ত্রণা, এত না বলা কথা, সব কিসের ইঙ্গিত দিচ্ছে? মায়া তো উত্তর খুঁজতেই এসেছিল এই ঘরে। কিন্তু উত্তর তো দূরে থাক, বরং নতুন করে কিছু প্রশ্ন তার ভেতর জমা হতে লাগল। মাথার ভেতর যেন গোলকধাঁধা, যেটা খুলে যাওয়ার বদলে আরও জট পাকিয়ে যাচ্ছে। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল মায়া। অসহায়ত্ব চারদিক থেকে তাকে গ্রাস করে নিচ্ছে। সবকিছু আবছা, দিশেহীন। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে ওর। এরপর কি যেন ভেবে, ধীরে চিঠিটা পাশে রেখে মায়া চোখ মেলে তাকালো টেবিলের উপরে দিকে। আরমানের ল্যাপটপটা পড়ে আছে সেখানে। মায়ার মনে হল, নীরব, তবুও যেন তার মাঝেই লুকিয়ে আছে বহু অজানা প্রশ্নের উত্তর। নির্বাক পায়ে এগিয়ে গিয়ে ল্যাপটপটা হাতে তুলে আনল মায়া। বিছানায় বসে, কিছুটা দ্বিধা আর কৌতূহলে চাপা নিঃশ্বাস ফেলে আলতো হাতে ওপেন করল। এরপর চাপ দিল পাওয়ার বাটনে। ল্যাপটপ স্ক্রিনে ফুটে উঠল পাসওয়ার্ড চাওয়ার বার্তা। প্রথমে টাইপ করল, আরমান। না, ভুল। পুনরায় চেষ্টা, আরমান শাহরিয়ার। তাতেও কিছু হল না। একবার, দুবার, তিনবার, একে একে চেষ্টা করেও কিছুতেই খুলছে না। শেষবারের মতো একটি সুযোগ বাকি। আর একবার যদি ভুল হয়, ল্যাপটপ পুরোপুরি লক হয়ে যাবে। মায়া হতাশায় মাথা চেপে ধরল। কি হতে পারে পাসওয়ার্ড? আরমান এমন কি শব্দ লিখেছে, যা সবার থেকে লুকিয়ে রাখে? হঠাৎই মাথা তুলল ও। চোখে এক ঝলক কিছু এসে ভেসে উঠল। পাসওয়ার্ড যদি এমন কিছু হয়, যা কেবল ওর হৃদয়ের খুব গহীনে থাকে? ধীরে, কাপা কাপা হাতে টাইপ করল, মায়াবতী। এক মুহূর্ত স্তব্ধতা। তারপরেই ল্যাপটপটি লগইন হয়ে গেল। হোম স্ক্রিনে পৌঁছে গেল মায়া। হ্যাঁ, খুলেছে। কিন্তু হঠাৎই ল্যাপটপের স্ক্রিনে ওয়েলপেপারে থাকা ছবিটা দেখে থমকে গেল মায়ার হৃদয়। পুরো শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল ও। স্ক্রিন জুড়ে ভেসে উঠেছে এক ছবি, বিয়ের সাজে সজ্জিত এক দম্পতি পাশাপাশি বসে আছে। মেয়েটির পরনে লাল রঙের বেনারসি, তাতে গোল্ডেনের কাজ করা। গায়ে স্বর্ণের অলংকার, মাথায় সুন্দর কাজের গোল্ডেন ওড়না। মুখে হালকা মেকআপের ছোঁয়া, চোখে লাজুক দৃষ্টি, মুখে মিষ্টি হাসি দাড়ি। আর তার ঠিক পাশেই বসে থাকা লোকটি, আরমান। শেরওয়ানিতে গম্ভীর মুখ, ঠোঁটে অস্পষ্ট একটা বিরক্তির রেখা। চমকে উঠল মায়া, চোখে ফুটে উঠল একরাশ বিস্ময়, ভ্রু কুঁচকে উঠল। এই মেয়েটা, এটা আমি, আমার বিয়ে। আর আরমান, জানা অজানা এক ঝড় বইতে লাগল তার বুকের ভিতর। চোখ আটকে গেল ছবির লাল বেনারসি পরা সেই মেয়েটির মুখে।
নিজেকেই যেন অপরিচিত মনে হতে লাগল। মায়ার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে। সেই কাঁপা কাঁপা ঠোঁট দিয়ে উচ্চারণ করল একটাই বাক্য, আমার কাছে কি লুকোচ্ছে সবাই? কিছুতেই থামাতে পারছে না নিজের ভেতরের সেই তোলপাড়। কি হচ্ছে ওর সঙ্গে, কেনই বা এমন লাগছে, আর কি করলে পুরোটা সত্যি জানতে পারবে ও, যা বারবার ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। ল্যাপটপটা সেভাবেই খোলা রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া। পা টেনে এগিয়ে গেল আরমানের রুমের ওয়ার্ডরোবের দিকে। দরজাটা ছিল না লক করা, তাই সহজেই খুলে গেল। ভিতরে সাজানো ছিল আরমানের জামাকাপড়, পরিপাটি, সুবিন্যস্ত। অথচ মায়ার চোখে তখন কেবল একটাই খোঁজ, কোনো উত্তর, যা ওর ভেতরের ঝড়কে থামাতে পারবে। অস্থির হাতে এলোমেলো করে ফেলল একের পর এক পোশাক। কি খুঁজছে তা জানে না নিজেও। নিঃশব্দে গুমরে ওঠে ওর বুকে জমে থাকা দ্বন্দ্ব। অবশেষে হঠাৎ চোখে পড়ল ওয়ার্ডরোবের একপাশে থাকা একটা লকার। সেই মুহূর্তে ওর মনে পড়ল, বেডের পাশে থাকা ড্রয়ারটায় একটা চাবি দেখেছিল ও। মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে সেটা নিয়ে এল। চাবি ঘুরাতেই লকার খুলে গেল। ভিতরে রাখা কয়েকটা ফাইল চোখে পড়ল। কাপা হাতে সেগুলো একে একে বের করে আনল মায়া। প্রথমেই চোখে পড়ল কিছু মেডিকেল রিপোর্ট। পড়তে পড়তে ওর চোখ স্থির হয়ে এলো, পেশেন্টের জায়গায় লেখা ওর নিজের নাম। কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল ও, তারপর ফাইলের পাতাগুলো ওল্টাতে থাকল। বুঝে নিতে সময় লাগল না, মাথায় আঘাত লেগে স্মৃতি হারিয়েছে ও। জীবনের সমস্ত পাতা মুছে গেছে মগজে ক্যানভাস থেকে। হঠাৎ এক অজানা স্রোত বইতে শুরু করল বুকের ভিতর। চোখ থেকে ঝরে পড়ল ফোঁটা পানি, নীরব, ব্যথাতুর। আরও কি বাকি আছে ওর জানার জন্য, কে জানে। মেডিকেল রিপোর্টের ফাইল ছেড়ে আরেকটা ফাইল হাতে তুলে নিল ও। খুলে ফেলতেই চোখ ছানাবড়া হয়ে গেল মায়ার। ধপ করে বসে পড়ল ফ্লোরে। হাত থেকে ফাইলটা পড়ে যায়নি ঠিকই, কিন্তু ওর বুকের ভিতর ভেঙে গিয়েছে বহুদিনের স্তব্ধ একটা প্রাচীর। সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা দুটো নাম, আরমান শাহরিয়ার ও মায়া তালুকদার। একটি কাবিননামায় এক হয়ে জ্বলজ্বল করছে দুটো নাম। দরজার কাছে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, চোখে মুখে অসহায় ও বিস্ময়ের ছাপ। কেউ জানে না ঠিক কি ঘটতে চলেছে এখন। মায়া কি সবকিছু মেনে নেবে, নাকি ভিন্ন অর্থ খুঁজে নেবে পরিস্থিতির? যদি মায়া ভুল বুঝে ফেলে, তবে আরমানের অবস্থাটা কেমন হবে? সত্যিই কি সে সামলে উঠতে পারবে সেই ভুল বোঝাবুঝির ভার?